আসসালামু আলাইকুম। গরম গরম ভাতের সাথে যদি এই রকমই মুখরোচক স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায়। আর যারা গলা ধরার ভয়ে কচু শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আমার আজকের এই রেসিপিটা দেখে রান্না করলে তাদের কচু শাক এরকমই লোভনীয় এবং টেস্টি হবে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই কচু শাক রান্না আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এট ফার্স্ট আমি কচু শাকটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো যেহেতু কচু শাকটা পাওয়ার পর লোভ সামলাতে পারছিলাম না, সেই জন্য অফ স্ক্রিনেই আমি এটিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই সেদ্ধ করে নিলেই কিন্তু কচু শাক খেলে গলা একদমই ধরবে না। তারপর আমি একটি ঝাঁঝরিতে কচু শাকের পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে পানিটাকে ঝরতে রেখে দিয়ে আমি হাফ এন আওয়ারের জন্য এগুলোকে ঠান্ডা করে নিব। তো আপনারা যদি সংরক্ষণ করতে চান এই পর্যায়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে উঠিয়ে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো যেহেতু আমার তরসই ছিল না সেজন্য আমি হাফ কাপের মতো তেলের মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ এবং লবণ দিয়ে দিলাম আবারও হাফ চা চামচের মতো। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই চিংড়ি মাছগুলোকে ভেজে নেবেন, এতে করে সুন্দর একটি কালার আসার পাশাপাশি মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটি কিন্তু থাকবে না। তো মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি তেলটা ঝরিয়ে বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো মাছগুলোকে উঠিয়ে নিয়ে একই প্যানের মধ্যে আমি কচু শাকটা রান্না করে নিব। তো সেজন্য আমি অফ স্ক্রিনে আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে গেছে অ্যাড করে দিলাম 1/4 কাপ পেঁয়াজ পেস্ট। যেহেতু কচুর পরিমাণটা কম সেই অনুপাতে আমি পেঁয়াজ পেস্টটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচের মতো। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো আদা পেস্ট। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু চিংড়ি মাছটা ভাজার সময় লবণটা দিয়েছি সেজন্য লবণটাকে অবশ্যই বুঝে দিতে হবে। তো আমি একটি চেপা শুটকি খুব ভালোভাবে মাথাটা ছাড়িয়ে নিয়ে ক্লিন করে অ্যাড করে দিলাম। তো বেসিক্যালি আমার কাছে কচু শাকে শুটকি মাছটা দিলে খেতে ভালো লাগে সেজন্য অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো ঢাকনাটা ওপেন করে নিয়ে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চাইতে একটু বেশি। এরপর আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই পাউডার মশলাটা অ্যাড করার আগে কিছুটা পানি দিয়ে দিবেন যাতে মশলাটা পোড়া লেগে না যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের মতো যাতে তেলটা ভেসে আসে। ফিরে আসলাম 2 মিনিট পর। এবারে আমি পানি ছড়ানো কচু শাকটা অ্যাড করে দিচ্ছি। তো কচু শাকটা দেয়া হয়ে গেলে আমি কাঠির সাহায্যে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কচু শাকের ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে করে রান্না করে নিব। তো দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি। তো যেহেতু কচু শাকে কোনো পানি ব্যবহার করব না সেজন্য লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো দেখুন কচু শাকের ভেতরের পানিটা দিয়ে কচু শাকটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও খেতে পারবেন। তো আরও বেশি টেস্টি করতে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। তারপর চিংড়ি মাছগুলোকে কচু শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু কচু শাকটাও সেদ্ধ ছিল এবং চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি সেজন্য এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো লো আছে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখুন কচু শাকের পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। আর অবশ্যই পানিটা শুকিয়ে নেবেন, এটিও কিন্তু একটি টিপস। এতে করেও কিন্তু গলা ধরার পসিবিলিটি থাকে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিলাম।
তারপর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো গরম গরম এই কচু শাক দিয়ে আপনারা চাইলে অনায়াসে প্লেটের ভাত শেষ করতে পারবেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খাবারের শেষ পাতে যদি এরকমই একটি ডেজার্ট আইটেম হয়, তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায়। তো আজকের এই মুখরোচক ডেজার্টটি হচ্ছে পায়েস। আর এই পায়েসটি আমি তৈরি করেছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে। আর এই মুখরোচক পায়েসটি আমি তৈরি করেছিলাম ঈদুল আজহাতে ডেজার্ট হিসাবে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই পায়েসটি। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই মুখরোচক পায়েসটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল 1 ঘন্টার মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি পায়েসটি বসানোর জন্য একটি ননস্টিক কুকারের মধ্যে 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর আমি এতে প্রায় 8 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা আমি অ্যাড করে দিয়েছি এবং এটিকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই মেশানোর আগ পর্যায়ে কিন্তু চুলার জালটাকে ধরিয়ে দেবেন না। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দিলাম এবং চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে প্রথমে দুধটাকে ফুটিয়ে নিব। তো এই পর্যায়ে আমি 6 টুকরো দারুচিনি এবং 6 টুকরো এলাচি অ্যাড করে দিলাম। এতে করে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চালটা। তারপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রাইসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে তলানিতে ধরে যেতে পারে। আর মুখরোচক পায়েসটা তৈরি করার ক্ষেত্রে কিছু লক্ষণীয় টিপস অবশ্যই আমি শেয়ার করব। আর সেটি জানতে হলে অবশ্যই পুরোটা রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তো যেহেতু চুলার আঁচটা লো টু মিডিয়ামে ছিল, আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং আস্তে আস্তে রাইসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর অবশ্যই এইভাবে নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে তলানিতে ধরে যেতে পারে। আর তলানিতে ধরে গেলে পায়েসটা খেতে কিন্তু একদমই পোড়া পোড়া স্মেল চলে আসবে, যেটা কিনা খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে আমি নাড়তে নাড়তে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখুন আমার রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তবে এই রাইসটাকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, তার আগে কিন্তু কোনো অবস্থায় পায়েসে চিনি ব্যবহার করা যাবে না। তো এটি কিন্তু একটা টিপস। তো আমরা যদি পায়েসের রাইসটা সেদ্ধ হওয়ার আগেই চিনিটা ব্যবহার করি, তাহলে কিন্তু রাইসটা একদমই সেদ্ধ হতে চায় না। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো যেহেতু দুধের মধ্যে এলাচি এবং দারুচিনির সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে গেছে, এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তা না হলে আমরা যখন পায়েসটা খাবো, এগুলো মুখের মধ্যে পড়লে খেতে একদমই ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনি থেকে উঠে আসা পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিই। আর অবশ্যই নাড়ার
পোলাওয়ের চাল ব্যবহার না করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পোলাওয়ের চালটা ধুয়ে নিয়ে প্রথমে আদা ভাঙা করে নিতে পারি। তো ডাল ভুটার কুর্তি ছাড়া আমি এখানে একটি স্প্যাচুলা ব্যবহার করছি, এর জন্য যে যাতে সাইডে থেকে রাইসগুলোকে ছাড়িয়ে নিতে পারি। তো দেখুন পারফেক্টলি আমার রাইসগুলোকে ভালোভাবে আদা ভাঙা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এতে আরো বেশি টেস্টি করতে এড করে দিচ্ছি এভাপোরেটেড মিল্ক। এতে করে পায়েসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে এভাপোরেটেড মিল্কটা দিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমি স্প্যাচুলা দিয়ে সাইডটাকে কিছুক্ষণ পর পর ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু এভাপোরেটেড মিল্কটা ব্যবহার করেছি, সেই মিল্কের কিছুটা দুধের পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। আর পায়েসটা তৈরি হয়েছে কিনা সেটি অবশ্যই থিকনেস দেখেই বোঝা যায়। তো দেখুন আমার পায়েসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এর থেকে বেশি শুকোতে যাব না। আর আমরা সবাই জানি পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই জমে যাবে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখলে আপনাদের পায়েস কিন্তু এরকমই টেস্টি হতে বাধ্য। তো আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবং দুটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এবং ঘিয়ে ভাজা কিছু কিশমিশ ব্যবহার করছি। তো আপনারা চাইলে কিন্তু এইখানে কাঠবাদামটাও ব্যবহার করতে পারেন। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পায়েসের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। যদি আমার আজকের এই রাজকীয় স্বাদের পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যদি রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।